আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চাই আপনাদের সামনে। সেটা হলো আমরা জাতি হিসেবে আসলে কেমন? আর পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে আলাপ করতে চাই, সেটা হচ্ছে রাষ্ট্র হিসেবে আমাদের এই দেশ কেমন? দুটো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই যে জাতি হিসেবে যদি আমরা ব্যাখ্যা করি, এটা দুটো এবং রাষ্ট্র হিসেবে দুটোর মধ্যে একটা কানেকশন রয়েছে। সেটা আমি প্রথমে ইতিহাসের প্রেক্ষাপটে সেটা আলোচনা করতে চাই। প্রথমে আপনারা একটু লক্ষ্য করেন যে আমাদের এই জাতি বহিঃশক্তি দ্বারা, আহ, আমরা যদি একেবারে সর্বশেষ ইংরেজদের যে 190 বছরের শাসন, প্রায় 200 বছরের, এখানে আমাদের যে ভূমিকা এবং কিভাবে তারা এই উপমহাদেশে এসছে, আমাদের পরে কি কি চাপিয়ে দিয়েছে, নানাবিধ বিষয় যেগুলো ইতিহাসের মানে যদি কোষ্ঠী পাথরে আমরা যাচাই বাছাই করি, তাহলে দেখব আমরা 200 বছর তাদের গোলাম করেছি। যতটা না পেয়েছি তার থেকে আমাদের চিন্তা চেতনায়, মগজে, আমাদের ভাবনায় কি আমরা পেয়েছি, সেটি একটা বিষয়। ইংরেজদের আগমনের পূর্বেও কিন্তু এই উপমহাদেশে ফরাসিরা এসছে, ওলন্দাজ, ডাচ, এরা এসছে, আরো অনেকেই এসছে। এবং এই এর মধ্য দিয়ে আমাদের যে সংস্কৃতি, সেটা একটু যদি পরখ করে দেখা যায় যে এক ধরনের দাসত্ব বৃত্তির যে চিন্তা চেতনা আমাদের আমাদের ভাবনায়, কিন্তু আমাদের মগজে, আমাদের অস্তিত্বে কিন্তু গাঁথা হয়ে গেছে। তার ছোট্ট একটা নমুনা যদি আমরা এইভাবে আপনাদের সামনে আমি যদি বলি, আমরা আমাদের মধ্যে, আমাদের চিন্তা চেতনায় এক ধরনের যে তোষামোদী ভাব, এবং আমরা মানে জি হুজুর করবার যে প্রবণতা, এবং যেদিকে পানি যায়, স্রোত যেদিকে গড়ায়, সেই অনুকূলে যাবার একটা যে চেষ্টা, সেটা আমাদের সবসময় আমাদের মধ্যে কাজ করে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু পাশাপাশি জাতি হিসেবে আমাদের মধ্যে যে সংগ্রামী চেতনা ছিল, সেটা সেটাকে উড়িয়ে দেওয়া যাবে না। অবশ্যই সংগ্রামী চেতনা ছিল। সেই সংগ্রামী চেতনা নিয়েই তো এদেশ থেকে এই যে আমরা যাদের অধীনস্থ ছিলাম, গোলামীর জিঞ্জিরে দাসত্বে আবদ্ধ ছিলাম, সেই আবদ্ধ থেকে বেরিয়ে আসবার জন্য, পরাধীনতার শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসার জন্য সংগ্রামও করেছে। সেই সংগ্রামের ফলশ্রুতিতেই তো যে মুক্তি, যে স্বাধীনতা। একটা জিনিস, আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু ঠিক, কিন্তু আমাদের মধ্যে ওই যে চিন্তা চেতনা, যে আমাদের চেতনায় যে ওই যে দাসত্ব বৃত্তির যে একটা, সেইটা কিন্তু রয়ে যায়। এটা আপনারা একটু যদি গভীরভাবে লক্ষ্য করেন, এই এই ধরনের টেন্ডেন্সি, চিন্তা চেতনা, এই জিনিসগুলো কিন্তু যারা ওই সময়েও সরকারের ভেতরে যারা ছিল, ওই আমাদের যারা পরাধীন করে রেখেছিল, তাদের ওই সময় যারা কাজ করেছে, তাদের করতলগত হয়ে জমিদারি প্রথা এসছে, এদেশের মানুষকে যে মানে কি বলা যায়, ওটাকে গোলাম বানিয়ে রাখার যে প্রবণতা, এবং সেই অনুযায়ী নিজেদেরকে সেই চিন্তা চেতনায় গড়ে তোলা, সেটা কিন্তু রয়ে যায়। এবং সেটারই অ্যানসেস্টর হিসেবে আমরা
মানে যারা আমাদের অ্যানসেস্টর ছিল, তো সেই ধারাবাহিকতা কিন্তু পরবর্তী প্রজন্মের মধ্যেও সেটি মানে বহমান থাকে। আমরা এর ধারাবাহিকতায় যখন আমরা আমাদের এই দেশ স্বাধীন হলো, উম, যেটার উপর ভিত্তি করে দেশ স্বাধীনতা লাভ করলো, আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্র হলো পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটলো নতুন বাংলাদেশ। এবং যেটাকে যেটাকে কারণ দেখিয়ে দেখিয়ে করা হলো, এখানে আসার পরে কি হলো? এখানে আসার পরেও আমরা কিন্তু ওই যে অ্যানসেস্টরদের, পূর্বপুরুষদের যে ধারাবাহিকতা, সেটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে না। যার ফলে ক্ষমতার কাছাকাছি যে মানুষগুলো ক্ষমতাকে এনজয় করবার জন্য এবং নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য তারা কিন্তু ওই ক্ষমতাকে প্রভাবিত করে। একটা জিনিস এখানে দেখেন, আমাদের যে রাষ্ট্র এবং জাতিগতভাবে আমাদের যে চিন্তা চেতনা, এই দুটার মধ্যে কিভাবে ইন্টারকানেকশন হয়েছে দেখেন। এক ধরনের বলয় তৈরি হলো রাষ্ট্রের অভ্যন্তরে। এইটা ওই যে আমাদের, ঠিক নজরুলের ভাষায় যদি আমরা বলি যে রুধির ধারার মতো, মানে রক্তের মধ্যে প্রবাহিত হতে লাগলো। এই শক্তিগুলোকে আমরা দেখতে পাই না, কিন্তু এই শক্তিগুলো কাজ করে। রক্ত যেমন আমাদের শরীরকে, আমাদের দেহকে মানে বাঁচিয়ে রাখে, এবং আমরা আমাদের যে শক্তি, প্রাণ শক্তি ইত্যাদি ইত্যাদি আমরা পেয়ে থাকি, ঠিক তেমনি ভাবে এই রাষ্ট্র যন্ত্রকে পরিচালনা করবার জন্য যে বলয়টা, যে শক্তিটা, এই শক্তি এরা আগেও কিন্তু এরকমই ছিল, যে নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য, নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য, এবং কোনোভাবেই যেন হাতছাড়া না হয়, সেটার জন্যই তারা এই ক্ষমতাকে বেছে নেয়। এবং তারা এমন ভাবে একটা বলয় তৈরি করে, যে বলয় থেকে, যেটাকে আমরা ইংরেজিতে বলি রেড টেপ, আমলাতান্ত্রিক জটিলতার একটা কথা বলি, সেই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। সত্যিকার অর্থে জনগণের যে আকাঙ্ক্ষা, যে মুক্তি, সেই মুক্তি কিন্তু আসলে হয় নাই। তার মানে এখানে একটা জিনিস, আমাদের জাতি হিসাবে যে গোলামি করবার যে একটা প্রবণতা, পাশাপাশি যে সংগ্রামী শ্রেণীর মানুষ যারা সংগ্রাম করে যারা মুক্তি নিয়ে আসলো, স্বাধীনতা নিয়ে আসলো, বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় ঘটলো, কিন্তু পাশাপাশি একই সাথে এরাও কিন্তু প্রবাহিত হয়েছে ওই যে চাটুকার গোষ্ঠী, স্বার্থন্বেষী লোক। তার মানে একটা ইন্টারকানেকশন তৈরি হলো, রাষ্ট্রের অভ্যন্তরে আরেকটি রাষ্ট্র যারা পরিচালনা করে। রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে, সেই ক্ষমতাকে তারা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে তাদের নিজেদের স্বার্থ যাতে জলাঞ্জলি না যায়, যে সেই জায়গা থেকে তারা রাষ্ট্রের অভ্যন্তরে কাজ করে। যেটাকে এই যে ইদানিং খুব আলোচিত হচ্ছে, যে ডিপ স্টেট, এই যে নতুন রাজনৈতিক সরকার ক্ষমতায় নিয়ে আসার ক্ষেত্রে ডিপ স্টেটের ভূমিকা। যদিও ডিপ স্টেট মানে স্টেটের মধ্যে আর একটা স্টেট, এই শক্তিকে দেখা যায় না, কিন্তু কাজ করে, প্রচন্ড শক্তিমত্তায় কাজ করে। এই শক্তির সাথে যত অপশক্তি আছে পৃথিবীর, সেই অপশক্তির সাথে আবার কানেক্টিভিটি আছে। আমরা প্রথম এই ডিপ স্টেটের বিষয়টা নিয়ে যদি কথা বলি, তাহলে তুরস্কের এরকম আহ ঘটনা আমরা বলতে পারি। ট্রাম্প প্রশাসনের ভেতরেও মানে এই যে ডিপ স্টেটের বিষয়টা নিয়ে তখন কথা হয়েছে, এবং বাংলাদেশের অবশ্যই রাজনৈতিক পরিমণ্ডলে, প্রেক্ষাপটে, ক্ষমতার বলয় পরিবর্তনে এই ডিপ স্টেটের ভূমিকা এখন খুব জোরে সোরে উচ্চারিত হচ্ছে। একটা জিনিস দেখেন, খুব সরলীকরণ করে যদি বলি, আমরা 54 বছর আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতায় আসলে সত্যিকার অর্থে জনগণের মুক্তি কতটা এসছে? আমরা
এই সংক্ষিপ্ত সফরের জীবনে আমাদের যে জীবন, এই সংক্ষিপ্ত জীবনে আসলে আমি কি চাই, আমরা আসলে কি চাই? মানবতার মুক্তির জন্য সবাই বলি, কিন্তু আসলে সত্যিকার অর্থে মানবতার কল্যাণ কি হয়? তাহলে এত সমস্যা কোথায়? মানে এত সমস্যা কোথায়, না এত সমস্যা কেন? এই যে রন্ধ্রে রন্ধ্রে সমস্যা। আমরা সত্যিকার অর্থে যে মুক্তিটা, সেই মুক্তিটা অর্জন করতে পেরেছি কি? পারি নাই। আমি যখন আপনার বিপরীতে আরেকটা মত দাঁড় করাই, তখন আপনি একটা ত্যাগ করে দেন। আপনি তখন আমাকে আমাকে পদে পদে বাধাগ্রস্ত করেন। আমি যখন আপনার ভুল ধরিয়ে দেবার জন্য কোনো সমালোচনা করি, তখন আপনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেন। তো এইরকম একটা সংস্কৃতি আমাদের স্বাধীনতার পরবর্তী থেকে আজ পর্যন্ত চলছে। কিন্তু আমরা রাষ্ট্রের মৌল কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে আমরা কখনো কিন্তু এরকম ভাবে ভাবি নাই যে সত্যিকার অর্থে আমাদের এই রাষ্ট্রকে পরিবর্তন করা প্রয়োজন। এখন আরেকটা কথা আমি এই এই জায়গায় একটু বলতে চাই যে একটা জিনিস ভেবেছেন, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই দেশ কোন সিস্টেমে চলছে? ট্রায়াঙ্গল, আমি যদি বলি ট্রায়াঙ্গল সিস্টেমের ইকোনমিক যে কন্ডিশন, সেটা আমাদের এই সমাজে কাজ করছে। আপনি কি ট্রায়াঙ্গল এই চিত্রটাকে যদি দেখেন, ত্রিভুজ যেটাকে বলে, ত্রিভুজের যে চিত্রটা যদি আপনি খেয়াল করেন, তাহলে উপরের যে একেবারে যে অংশটা, এই অংশটা এই নিচের পুরো অংশটাকে পরিচালিত করে। অর্থাৎ 5% to 10% মানুষ, অথচ হওয়ার কথা ছিল একটা রেক্টাঙ্গেল সিস্টেমের, চতুর্ভুজ আকৃতির একটা সমাজ ব্যবস্থা, যেখানে মানুষের মূল্যায়ন থাকবে এবং প্রত্যেকেই সে একেবারে পিনাকল অফ দ্য মাউন্টেন, পাহাড়ের শীর্ষ দেশে উঠতে পারবে। এই সিস্টেমে আমাদের সমাজ ব্যবস্থা এখনো যেতে পারে না, যার ফলে সবকিছু ভুলুণ্ঠিত হচ্ছে। তারপরে এই নিয়ন্ত্রণ শক্তি, এই 5% to 10%, এই শক্তিটা কিন্তু সাথে আমাদের পাশে বলেন, আমাদের দূরে বলেন, এইখানে যে অপশক্তি আছে, সেই অপশক্তির সাথে তাদের একটা ইন্টারকানেকশন আছে। তাদের সাথে কেন ইন্টারকানেকশন? কানেকশন এই কারণেই, তারাও নিজেদের বাণিজ্যিক স্বার্থ উদ্ধার করবার জন্য, অর্থাৎ তারাও লোভ লালসা এবং প্রভাব বিস্তার করবার জন্য একটা মানে পুরো একটা স্টেটে, একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তারা জেকে বসে। যে কারণেই আমাদের এই সমাজ, আমাদের এই দেশ এখনো মুক্তি লাভ করতে পারে। আমি কেমন সমাজ চাই, কেমন রাষ্ট্র চাই, সেটি যদি বলতে চাই, তাহলে আমরা সবাই জানি স্বাধীনতা, মুক্তি, সাম্য, মানবিকতা, মর্যাদাবোধ, অধিকার, সেই সমস্ত বিষয়গুলো যখন পদে পদে বাধাগ্রস্ত হয়, সেইখানে তো মুক্তি আসলে থাকতে পারে না। এই জন্য এই যে এই রাষ্ট্রের এই শৃঙ্খল, এই যে জড়তা, এই যে পশ্চাৎপদতা, এই যে গোলামীর এই অবস্থা থেকে যারা মুক্তির জন্য চেষ্টা করছে, তাদেরকে অবশ্যই সাধুবাদ। যারা এটাকে বাধাগ্রস্ত করছে, আমি নজরুলের একটা কবিতার লাইন দিয়ে শেষ করতে চাই, ভেঙে আবার গড়তে হবে, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। তো আসলে সমাজের এই বাধাকে অবশ্যই আমাদের দূর করতে হবে, এই অপশক্তির বাধা। এই যে রাষ্ট্রের মধ্যে আর একটা রাষ্ট্রের, ওই যে কার যেন একটা গান আছে, সম্ভবত লালন সাহেব মনে হয়, তোমার মনের মধ্যে আর এক মন আছে, তুমি মন মিলাও সেই মনের সাথে। সেটা তো অনেক দূরের ব্যাপার।
আমাদের মন আসলে নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এই ঘুণে ধরা, নষ্ট, পচা এই মনকে আমরা যদি একেবারে নতুন করে গড়তে চাই, তাহলে অবশ্যই আঘাত করতে হবে, একেবারে কুঠারাঘাত করতে হবে। তাহলেই সত্যিকার অর্থে আমাদের মুক্তি মিলবে। তার আগে কখনোই মুক্তি সম্ভব নয়। সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আমার সেই কথাগুলোর মধ্যে আমি মোদ্দা কথাই যেটা বলতে চাই, আমাদের সত্যিকার অর্থে এখনো মুক্তি মেলেনি। আমাদের অনেক সমস্যা, সত্যি কথাগুলো সত্যিকার অর্থে উপস্থাপন করবার, সৎ কথা বলার সাহস এখনো অর্জিত হয় নাই। এখানে সেখানে দু একজন মানুষ চেষ্টা করছে, কিন্তু এই সংখ্যাটা আমাদের বাড়াতে হবে, বাড়াতেই হবে। না হলে আমরা সেই গোলামীর জিনজিরে আবদ্ধ থাকব। আমরা স্মরণ করতে চাই এই জন্য তিতুমিরের, স্মরণ করতে চাই ইতিহাসের যারা যে যত সংগ্রামী শক্তি, সেই শক্তিগুলো আমাদের আগামীর পথ চলায় অনুপ্রেরণা হোক। ইনকিলাব জিন্দাবাদ।